চুপ, একদম চুপ। একদম আমার সামনে নেকা কাঁদবি না। আমি স্পর্শ করলে তোর ভালো লাগে না, তাই না? আমার স্পর্শ তোর অসহ্য লাগে, কিন্তু এই আরিয়ান তোকে স্পর্শ করলে তোর খুব মজা লাগে, তাই না? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার চিপসে জুস পড়ে গিয়েছিল আরিয়ান ভাইয়ের সাথে ধাক্কা লেগে, তাই উনি তা পরিষ্কার করে দিচ্ছিলেন। চুপ নীলাশা, আমাকে একদম মিথ্যা কথা বলবি না। কই দেখি দেখি, কোথায় কোথায় হাত দিয়েছিল? বলি পাগলের মতো সারা শরীরে আঁচড় কাটতে লাগলো। আমি চিৎকার দিয়েও কান্না করতে লাগলাম। আমি নীলাশা খান, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি। আর যে আমার সাথে এতক্ষণ অসভ্যতামি করছিল, ওইটা আমার মামাতো ভাই নিশান খান, এইবার অনার্স 4th ইয়ারে পড়ে। আমরা মূলত আমার মামাতো বোন দিশার জন্মদিন উপলক্ষে এখানে এসেছি। আজ দিশার বার্থডে ছিল, সবকিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ নিশান ভাইয়ের বন্ধু আরিয়ান ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে, আর তার হাতের জুসের গ্লাসটি আমার 3 পিসের ওপর পড়ে যায়। আরে তোমার ড্রেসটা তো খারাপ হয়ে গেল, সরি, আমি বুঝতে পারিনি, এখনই ঠিক করে দিচ্ছি। আমার 3 পিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য এগিয়ে আসলেন। থাক, লাগবে না ভাইয়া, আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। তারপর দ্রুত দিশার রুমে চেঞ্জ করতে চলে এলাম, কিন্তু হঠাৎ রুমে নিশান ভাইয়া ঢুকে দরজাটা লাগিয়ে দিলেন। তার চোখ মুখ লাল হয়ে আছে, ঠোঁট জোড়া কাঁপছে, তাকে অনেক হিংস্র লাগছে। যদিও আমি আমার মামার বাড়িতে খুব একটা আসি না, আর আসলেও কেন জানি না নিশান ভাইয়া আমাকে ইগনোর করেন, কথাও বলেন না। আমি মামার বাড়িতে আসলে উনি সারাদিন নিজের রুম থেকে বের হন না, তাই আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমার আশাতে নিশান ভাইয়া অনেক বিরক্ত হন, তাই যেটুকু আসতাম সেটাও বন্ধ করে দিয়েছিলাম। তাই অতটা তাকে চিনি না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। যে মানুষটা আমাকে না দেখার জন্য আমি আসলে রুম থেকে বের হতো না, সে আমার রুমে কেমনে, কিভাবে, ভেবে পাচ্ছিলাম না। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাব, তোকে যেন আর ওই আরিয়ানের সাথে ঢলাঢলি করতে না দেখি, নাহলে কতটা খারাপ হয়ে যাবে তুই কল্পনাও করতে পারবি না। আজকে তোর সাথে যা যা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। চিৎকার দিয়ে বলে সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানার চাদরটা শরীরে ঢেকে নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। কান্না করার কারণে চোখ মুখ জ্বালা করছে আর বড় বড় হিচকে উঠছে। জন্মদিন হওয়ার কারণে নিচে সাউন্ড বক্স পাচ্ছে, যার কারণে কেউ হয়তো আমার কান্নার শব্দ শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ টানা কান্না করে বিছানার চাদরটা শরীরে জড়িয়ে রেখেই ওয়াশরুমে চলে গেলাম। আয়নার সামনে নিজেকে দেখছি, চুলগুলো এলোমেলো, পরনের 3 পিসটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, নখের আঁচড়ের ফলে চামড়ার ছিলের রক্ত বের হচ্ছে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় চোখ বুজে শুয়েছিলাম। চোখের সামনে বারবার কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার ভেসে উঠছে। মনে মনে শুধু একটাই প্রশ্ন, নিশান এমন কেন করলো? কিছুক্ষণের মধ্যে রুমে নিঝুম খান মানে আমার মা আর শাওন খান মানে আমার বাবা প্রবেশ করলেন। তারপর দ্রুত গতিতে এসে আমার পাশে বসলেন। আমার বাবা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, আমার আম্মুটা এই অবেলায় এইভাবে শুয়ে আছে কেন? আম্মু, খারাপ লাগছে নাকি? আমি উঠে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার এরকম আচরণে আম্মু আর আব্বু আটকে উঠল। কি হয়েছে আম্মু, এইভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে নাকি? তার নাম বলো দেখি, কার এত সাহস যে আমার পিচ্চি রাজকন্যাটাকে বকেছে? না, আমাকে কেউ কিছু বলেনি আপু। আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে, এখানে একদম ভালো লাগছে না, তাই। পাগলি, এইটুকু কারণের জন্য কেউ কান্না করে? ঠিক আছে, আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, এখন ঘুমিয়ে পড়ো। আমার কপালে চুমু এঁকে তারা চলে গেল। অন্ধকার রুমে আরিয়ান হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে, তার কপাল ফেটে রক্ত পড়ছে, আর তার সামনে নিশান অগ্নির দৃষ্টিতে তাকে পায়ের উপর পা দিয়ে বসে আছে। নিশান, তুই এসব কি করছিস? ছাড় আমাকে। আর এখানে আমাকে এভাবে তুলে আনলি কেন? ছোটার চেষ্টা করে কথাটা বলল, কিন্তু আরিয়া নিশানের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল।
নীলাশার সাথে তখন তুই কী করেছিলি? তোকে যেন আর কোনোদিন নীলাশার আশেপাশেও না দেখি, না হলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি নীলাশের সাথে যাই করি থাকি না কেন সেটা তোকে কৈফিয়ত দিতে যাব কেন? আর তুই নীলাশাকে নিয়ে কবে থেকে এত মাথা কাঁপতে শিখলি? তুই ভুলে যাস না তোর সাথে কেয়ার বিয়ে ঠিক করা আছে, কিছুদিনের মধ্যেই তোদের বিয়ে। আর কেয়ারকে প্রপোজটা তুই নিজেই করেছিলি, তাই নীলাশা না ভেবে কেয়ারকে নিয়ে ভাব। আরিয়ানের কথা শুনে নিশানের বুকটা থক করে উঠল। আরিয়ান তো ঠিকই বলেছে, সে তো কিয়ারাকে ভালোবাসে আর তাদের খুব শীঘ্রই বিয়ে হবে। তাহলে নীলাশাকে আরিয়ানের সঙ্গে দেখে তার কেন সহ্য হচ্ছে না? কেন তার কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? আর আজকে কোন অধিকারে সে নীলাশার সাথে এসব করেছে? নীলাশা কি ভাববে? কেন বারবার তার বুকটা নীলাশার জন্য কেঁপে কেঁপে উঠছে? শুধু এইটাই মনে হচ্ছে, নীলাশা শুধু আমার সাথে কথা বলবে, হাসবে, কাঁদবে, কিন্তু কেন? নিশান, যা করবি তা ভেবে করবি, যেন তোর একটা ভুল সিদ্ধান্ত কারো জীবন নষ্ট না করে দেয়। নিশান যেন পাথরের মতো বসে আছে, কিছুই তার মাথায় ঢুকছে না। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে রেখা চৌধুরী আর শাহরিয়ার চৌধুরীকে সালাম দিলাম। এনারা আমার মামা মামি। বসো আম্মু, কালকে অনেক ঝামেলার জন্য তোমাকে টাইম দিতে পারিনি। তার কথা শুনে মুচকি হেসে তার পাশে বসে পড়লাম। আমার পাশে দিশাও দৌড়ে এসে বসে পড়ল। আব্বু, জানো নীলাশার কি ঘুম রে বাবা। আমি কালকে রাতে কত করে ডাকলাম, তবুও ঘুম থেকে উঠাতেই পারিনি। দিশা, তুমি হয়তো জানো না, নীলাশা একবার ঘুমাইলে ওকে যদি কেউ কিডন্যাপও করে তাহলেও বলতে পারবে না। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম। নিশান সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে লাগলে শাহরিয়ার চৌধুরী তাকে পিছন থেকে ডাকলেন। নিশান, আমি চাই তুমি আর দিশা মিলে আজকে নীলাশাকে আশেপাশে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ঠিক আছে আব্বু। আমি অবাক হয়ে তাকে দেখছি, এমন ভাব করছেন যেন কালকে কিছুই হয়নি আর আমাকেও চিনেন না। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমার পাশে দিশা বসেছে আর নিশান সামনে বসে ড্রাইভ করছে। রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো। ধীর গতিতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। হঠাৎ করে একটা মেয়ে এসে দৌড়ে নিশানকে জড়িয়ে ধরলো আর নিশানও মেয়েটাকে জড়িয়ে ধরলো। আমি অবাক চোখে তাদেরকে দেখতে লাগলাম। দিশা আমাকে বলল, মেয়েটার নাম কিয়ারা, নিশানের সাথে পড়ে আর তাদের বিয়ে ঠিক করা আছে। দিশার কথা শুনে বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। দিশার কোন একটা কাজ ছিল, তাই সে তাড়াতাড়ি চলে গেল। আমি চুপ করে বসেছিলাম। নিশান কিয়ারা নিজেদের মতো কথা বলছে। নিশান ভাবি, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে আমার বোর লাগছে। আর তুমি দিশাকে ফোন করে এই মেয়েটাকে নিয়ে যেতে বইলো। তারা দুইজনেই চলে গেল। সারাদিন রেস্টুরেন্টে দিশার জন্য অপেক্ষা করলাম, কেউ এলো না। রাত 11টায় ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। চারিদিকে অন্ধকার। এখানকার রাস্তাঘাটও চিনি না যে আমি বাসায় যাব, তাই রাস্তায় চুপটি করে বসে রইলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা পরিচিত মুখ নেমে এসে বলতে লাগলো, নিজের শরীর বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস, আমাকেই বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য শেষমেশ তোকে রাস্তায় কাস্টমার দেখতে হচ্ছে। এটা কিন্তু ঠিক না নীলাশা। জান, আজ রাতটা আমার সাথে চলো, তোমাকে অনেক টাকা দেব। এটা বলে গাড়ি থেকে নেমে জঘন্যভাবে হাসতে লাগলো। আমি তার কণ্ঠস্বর শুনে ভয় ভয় বারবার কেঁপে উঠছি। এই মানুষ এখানে কি করে এলো? ভয় পুরো জ্ঞান হারাবার অবস্থা। তবুও কিছুটা সাহস জোগাড় করে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ফাহাদ ভাই। যাই, চিনতে পেরেছিস তাহলে? চল চল, আবার আর তর্স হয়েছে না, আজকে রাতটা শুধু তোর আর আমার। ফাহাদ আমার হাত ধরতে যাবে এমন সময় আমি পিছিয়ে গিয়ে বলতে লাগলাম, আপনি যা ভাবছেন তা একদম ভুল ধারণা। ফাহাদ ভাই, আসলে আমি এখানে বেড়াতে এসে হারিয়ে গিয়েছি, আর আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি প্রায় কান্না করে দিয়েছি। আমার কথা শুনে ফাহাদ আরো খেপে গিয়ে আমার হাত নিজের হাত দিয়ে জোরে চেপে ধরলো। কি বলি তুই? আমার সাথে যাবি না? তোকে তো আমার সাথে যেতেই হবে, হয়তো সেটা নিজের ইচ্ছায়,
না হলে অনিচ্ছায়। শোন, তুই আমাকে অনেক ঘুরিয়েছিস, আর রাস্তার ব্যবসা করে এখন আমার সামনে ভাব মারতেছিস। আজকে তোর এমন হাল করব যে তোর বাপ মা তোকে ভয় পাবে। আমার হাত টেনে নিয়ে যাবে এমন সময় আমি তার হাতে একটা কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগলাম। আমার পিছনে ফাহাদও দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য, আর আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য উদ্দেশ্যহীন হয়ে দৌড়াচ্ছি। কারোর কাছে যে সাহায্য চাইবো সেটার উপায় নেই, কারণ সারা রাস্তা জুড়ে একটা মানুষের চিহ্ন খুঁজে পাচ্ছি না। পুরোটা রাস্তা গাছপালায় ভর্তি, মনে হচ্ছে বন জঙ্গল দিয়ে ঘেরা। এখন নিজের গালে নিজেরই একটা থাপড় মারার ইচ্ছা করছে। কেন যে ওই বন বিড়ালদের সাথে ঘুরতে আসছি না কে জানে। না না আসলে এই চরিত্রহীন ফাহাদের পালে পড়তে হতো না। আল্লাহ, এবারের মতো বাঁচি না। বাতাসের গতিতে দৌড়াতে লাগলাম। পিছন থেকে ফাহাদ ভাই বলছেন, এই থাম বলছি, কোথায় যাবি তুই? এই ফাঁকা জঙ্গলে কেউ তোকে সাহায্য করতে আসবে না, ধরা দে বলছি। আমি দৌড়াচ্ছিলাম এমন সময় দ্রুত গতিতে আসা একটা গাড়ি আমার চোখের সামনে চলে এলো। আমি না বলে জোরে চিৎকার দিই সেইখানে চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর শরীরে কিছু অনুভব না করার কারণে চোখ পিটপিট করে খুলে সামনের ব্যক্তিটিকে দেখে জান ফিরে পেলাম। দৌড়ে তার পিছনে গিয়ে হাঁপতে লাগলাম। নীলাশা, কি হয়েছে? তুমি এত রাতে এই রাস্তায় এভাবে দৌড়াচ্ছ কেন? আর এখানে তুমি কি করে এলে? আর অন্যদিকে আমি ভয়ের চোটে কিছু বলতে পারছি না, শুধু এক হাত উঁচিয়ে সামনের দিকে দেখে দিলাম। ফাহাদ আমাদের সামনে এসে বলতে লাগলো, এই যে হিরো, যদি নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে কেটে পড়ো, নাহলে মেরে এমন হাল করব যে আর কোথাও হিরোগিরি দেখাতে পারবে না। এই মেয়েটা আজকে রাতে আমার শিকার। আরিয়ান এতক্ষণে সবকিছু বুঝে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে হাতে একটা কালো বন্দুক বের করে ফাহাদের দিকে তাক করলো। যা নিয়ে যা, তো যদি সাহস থাকে একটা চুল চুয়ে দেখা আমার সামনে। ফাহাদ পুরো ঘাবড়ে গেল। আরিয়ানের হাতে গান দেখে তাই সেই উল্টো দৌড় দিল, কিন্তু যাবার সময় বলে গেল, আজকে পার পেয়ে গেলি নীলাশা, কিন্তু মনে রাখিস আমি আবারও ফিরে আসবো। বলে সে দ্রুত চোখের আড়াল হয়ে গেল। আরিয়ান গানটা গাড়িতে রেখে আমার দিকে ঘুরে বলতে লাগলো, বয়ের কিছুই নেই, ছেলেটা চলে গেছে। কিন্তু সত্যি করে বলো তো, তুমি এখানে কি করছো? আর ছেলেটা তোমার নাম জানলো কিভাবে? জি ভাইয়া, ওই ছেলেটা আমাদের এলাকার একটা বড়লোক বাবার পক্ষাতে ছেলে। এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমাকে লাভ লেটারও দিয়েছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিই নাই। আজকে আমি ঠিক টাইমে না আসলে কি হতো, কিন্তু তুমি এখানে কেন? নিশান ভাইয়া আর দিশার সাথে ঘুরতে এসেছিলাম। তারপর রেস্টুরেন্টের সব কথা তাকে খুলে বললাম। এটা শোনার পর আরিয়ান ভাইয়া অনেক রেগে গেলেন। নিশান এতটা দায়িত্বহীন কেন? আমি না এলে কি হয়ে যেত? তোমার সাথে এতটুকু কমন সেন্স নেই? একটা অচেনা মেয়েকে হোটেলে একাই বসিয়ে রেখে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। আজকে কোনো দুর্ঘটনা হয়ে গেলে এটা ক্ষতিপূরণ দিত কি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর মনে একটা ঘৃণার বিষাদ চলছে নিশান ভাইয়ার উপর। হয়তো এই বিষাদে একদিন নিশান ভাইয়াকে জ্বালিয়ে পুড়িয়ে কাট করে দেব। অনেক রাত হয়ে গেছে, চলো আমার সাথে আজকে রাতটা আমাদের বাড়িতেই থেকো। আমার নিজের ভাইয়ের মধ্যে ভাবতে পারো, আর ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমার বাড়িতেই বাবা মা ছোট বোন আছে। আমি অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ কি করে এত ভালো হতে পারে? তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম। অন্যদিকে ডাইনিংয়ে বাচ্চার মতো কান্না করছে নীলাশার মা, আর বাবা ফ্লোরে পায়চারি করছে। মামা গম্ভীরভাবে সোফায় বসে আছে। সবারই মাথায় একটাই চিন্তা, নীলাশা কোথায়? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বেচারি অনেক কালি খেয়েছে। রাত 1টায় নিশান বাড়ির মধ্যে প্রবেশ করলো। আব্বু, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি এখনো? আর কিছু বলার সুযোগ না দিয়ে শহরে ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিশান। অবাক হওয়ারই কথা, এই প্রথম তাকে কেউ মারল। নিশান, তুমি কোথায় ছিলে? আর নীলাশা কোথায়?
এটা শুনে নিশান যেন আকাশ থেকে পড়ল। তার আর বুঝতে বাকি রইল না যে নীলাশা এখনো বাসায় আসেনি। তাকে ড্রপ করার কথা ছিল তো, কিন্তু তাকে কিয়ারা এত বিজি করে রাখছিল যে এটা তার মনেই ছিল না। অজান্তেই নিশানের বুকটা কেঁপে উঠল। কিন্তু কেন এটা হয়তো তার অজানা। নিশান দৌড়ে গাড়িতে বসে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে সেই হোটেলের সামনে এলো। কিন্তু হোটেল বন্ধ ছিল। তন্ন তন্ন করে আশেপাশে সব জায়গা দেখতে লাগলো। আজ যেন অদৃশ্য এক হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শুধু একটা কথাই তার মাথায় ঘুরছিল, সেটা হলো নীলাশা। হাঁটতে হাঁটতে সেই স্থানে এলো যেখানে ফাহাদ নীলাশার হাত ধরেছিল, যার ফলে কয়েকটা কাঁচের চুড়ি ভেঙে পড়ে আছে। নিশান দ্রুত চুড়িগুলো হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে শিওর হলো এগুলো নীলাশারই চুড়ি। কিন্তু চুড়ি এখানে পড়ে আছে, তাহলে নীলাশা কোথায়? নিশান মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার দিতে লাগলো। নীলাশা, কোথায় তুই? কোথায় হারিয়ে গেলি? তার চিৎকারের প্রতিধ্বনি চারপাশে বাজতে লাগলো। সে রাত 4টায় অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফিরল। বাড়ির প্রতিটা মানুষ একটু ঘুমাতে পারেনি। আর নিশান নিজের অবস্থা পুরো পাগলের মতো করে ফেলেছে। চোখ দুটি লাল লাল আর চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম খোলা, প্যান্টে ধুলো লেগে আছে। সারা বাড়িতে থমথম নিরাপত্তা বিরাজ করছে। হঠাৎ নিশানের ফোনটা বেজে উঠল। নীলেশা আমাদের বাড়িতে আছে। আর কিছু বলতে যাবে তার আগেই নিশান ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে দ্রুত গাড়ি নিয়ে আরিয়ানের বাড়িতে চলে গেল। কলিং বেল বাজছে। আরিয়ান ফ্রেশ হতে গেছে আর সবাই হয়তো ঘুমাচ্ছে। এটা দেখে নীলাশা দরজা খুলে দিল। সাথে সাথে দ্রুত কেউ একজন ভেতরে এসে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। সারাটা রাত আরিয়ানের সাথে ফষ্টি নষ্টি করেছিস। 2 দিন পর তো আরিয়ানের বাচ্চাও তোর পেটে ধরবি, বাজে মেয়ে। তোর এতটা যখন শরীরে জ্বালা ছিল যে তা মিটাতে রাতের অন্ধকারে আরিয়ানের কাছে চলে যেতে হলো। আরিয়ানের থেকে তো আমাকেই বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। অবশ্য তোর মতো জঘন্য মেয়ের কাছ থেকে এর থেকে কি আর আশা করা যায়? রাস্তার মেয়েদের তো স্বভাবই এরকমই থাকে। নিশান আমাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে কথাগুলো বলল। আমি বেকুবের মতো তার দিকে তাকিয়ে আছি। নিশানে একটা হাত দিয়ে আমার কপালে আসা কিছু অবাধ্য চুল সরিয়ে দিবে এমন সময় তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে আলাদা করলাম। হঠাৎ এমন হবে নিশান হয়তো ভাবতে পারেনি, তাই সে ধাক্কার ফলে কিছুটা পিছিয়ে গেল। নিশান প্রচন্ড রাগে চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমি তার বুক বরাবর খোলা শার্টের কলার ধরে বলতে লাগলাম, সবাই তো আর আপনার মতো নিচু আর জঘন্য মনের মানুষ না, আপনার মতো দায়িত্বহীনও না, যে নিজের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করতে গিয়ে অজানা একটা জায়গায় একটা নতুন মেয়েকে রেখে চলে যায়। একটা বারো তার কাছে শুনতে চাইলো না যে সে এখানে একা কি করবে। ওকে, সেটা না হয় বাদই দিলাম, কিন্তু সারাদিন পার হওয়ার পরও রাত 12টা পর্যন্ত যদি কথা দিয়ে নিতে না আসে, একটা বারো ভালো না? এত রাতে একটা নির্জন জায়গায় অনায়াসে যে কোনো বিপদ হয়ে যেতে পারে। এই কথা একটা বারো আপনার মনে পড়লো না, আর এখন বলছেন আমি খারাপ, তাই তো? আরে কাল রাতে যদি ঠিক সময়ে আরিয়ান ভাইয়ার দেখা না পেতাম, তাহলে এতক্ষণে হয়তো আমার আব্বু আমার কাছে আমার লাশটা চলে যেত। অবশ্য আপনার মতো বদমেজাজি স্বার্থপর জঘন্য মানুষ এগুলো ছাড়া আর কি বা ভাবতে পারেন? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে আপনাদের বাড়িতে আসা পছন্দ করেন না, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমাকেই সহ্য করতে পারেন না। এবার থেকে আমার পাও আপনাদের বাড়িতে পড়বে না, এটা আমি কথা দিলাম। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এতক্ষণে নীরবের সব কথা শুনছিল নিশান। এখন যে একদমই এই মেয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে। সে তো ভাবতো এই মেয়ে বোবা, কিছু বলতে পারে না, কিন্তু আজ সে জানতে পারল এই মেয়ে ভয়ঙ্করভাবে কথা বলতে পারে। তার প্রতিটা কথা যে নিশানের বুকে শত শত আঘাত করছে তা হয়তো বুঝতে পারছে না। পিছন থেকে আরিয়ান বলে উঠল, তুই জানিস কাল কত বড় বিপদ হয়ে যেত? আর তুই এত দায়িত্বহীন কবে থেকে হলি রে নিশান? যাই হোক, সকাল হয়েছে, ব্রেকফাস্টটা তোরা এখানেই করে নে, তারপর না হয় বাসায় চলে যাস। আরিয়ানের কথাটা শেষ হওয়ার আগে নিশান আমাকে আচমকা টানতে টানতে গাড়িতে নিয়ে জোর করে বসিয়ে দেয় আর সে ড্রাইভ শুরু করে। আরিয়া নিশানের এমন আচরণ দেখে মুচকি হাসলো।
আমি জানি তুই নীলাশার জন্য কি অনুভব করছিস, কিন্তু তুই তা মেনে নিবি যাচ্ছিস না, কিন্তু তা খুব শীঘ্রই নিজের মুখে মেনে নিবি। তুই কেয়ারাকে না নীলাশাকে ভালোবাসিস। সারাটা রাস্তা আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়েছিলাম, আর নিশান বারবার আমার দিকে তাকাচ্ছে, আবার মুচকে এসে ড্রাইভ করছে। এগুলা দেখে আমি আরো বিরক্ত হয়ে উঠলাম। আর একবার যদি গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন, তাহলে আমি আপনাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেব, চোখ রাঙিয়ে কথাটা বললাম। ব্রেক কষার শব্দ দেখলাম বাসায় এসে পড়েছি। আমাকে দেখেই মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় ছিলি মা? তুই জানিস আমরা সবাই কতটা টেনশন করেছিলাম, আর তোর আম্মু তো সে কালকে থেকেই কান্না করে যাচ্ছে। আমি তাদের কথায় কি জবাব দেব তা ভেবে পাচ্ছি না। কালকে ঘটনাগুলো যদি বলি, তাহলে মামা নিশানের ওপর প্রচন্ড রাগ করতে পারেন। এতক্ষণে নিশান চুপ করে মাথা নিচু করে বসেছিল। বাবার কথা শুনে নিশান কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠি, আসলে আপু, আজকে আরিয়ান ভাইয়ার বোনের বার্থডে ছিল, আর রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয়, তাই তাদের সাথে গিয়েছিলাম। আর আমার তো ফোন নাই, তাই তোমাদেরকে জানাতে পারিনি, কিন্তু আমি আরিয়ান ভাইয়ার নাম্বার থেকে ফোন দিতে চেয়েছিলাম, পরে আর মনে ছিল না। সরি আপু। কান ধরে আমার কথাগুলো শুনে মা বলল, এই মেয়ে, তুমি কি এখনো ছোট্টটি আছো নাকি? তোমার কোনো ধারণা আছে আমি তোমার আব্বু, তোমার মামা মামি কতটা টেনশন করছিলাম? আর নিশান সারাটা রাত তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। আমি আম্মুর কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। সেটা সবার নজর এড়ালেও নিশানের চোখে ঠিকই ধরা পড়ল, আর নিশান বুঝতে পারলো তাকে বাঁচানোর জন্যই আমি সব মিথ্যা কথা বলছি। সে যেন অবাকের চরম সীমায় পৌঁছালো। আহ নিজুম, বকছো কেন? মেয়েটা কেবল আসলো, ওকে এখন বিশ্রাম নিতে দাও। আমরা আজ বিকেলে বাড়িতে রওনা দিব। আমি সবার সাথে কথা বলে রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হলাম। ট্রেনে বসে আছি। 1 ঘন্টা আগে ট্রেন ছেড়েছে। সবাই দেখা করতে এসেছিল, কিন্তু নিশান ভাইয়া একটিবারও দেখা করেনি, তাই চোখের সামনে বারবার নিশান ভাইয়ার মুখটা ভেসে উঠছে। 10 দিন পর নিশান ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে কিয়ারার সাথে ব্রেকআপ হয়েছে সে, কিন্তু সেটা তার ভাবান্তর না, তার মূল ভাবনা এখন নীলাশাকে ঘিরে। এই 10টা দিনে নিশান প্রতিটা মুহূর্তে নীলাশার কথাই ভেবেছে। যদিও ছোটবেলা থেকে নীলাশার উপর তার একটা টান ছিল, তাই তো সেগুলোকে চেপে রাখার জন্য নীলাশা যখন আসতো তখন রুম থেকে বের হতো না, কিন্তু দূর থেকে ঠিকই নীলাশাকে দেখতো। কিন্তু হঠাৎ একদিন নীলাশা তাদের বাড়িতে আসা ছেড়ে দেয়, আর সেই প্রয়োজনের তাগিদে হয়তো ভেবেছিল কিয়ারা তার জীবনে চলে এসেছিল। কিন্তু নীলাশা চলে আসার এই সুপ্ত অনুভূতিরা তাজা হয়ে আঘাত হানে। সে রাতে ঘুমাতে পারে না। শাহরিয়ার চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যে আজকে জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিতে চলেছে, আর শাহরিয়ার জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আসলে আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে নিজের করে নিতে চাই। সে আর কেউ না, নীলাশা। নীলাশা সিলিং ফোনের সাথে ওড়নাটা শক্ত করে বেঁধে গলার সাথে পেঁচিয়ে নিল। উদ্দেশ্য একটাই, সে আজ নিজের জীবন শেষ করে দিব। কিন্তু তবুও এই বদমেজাজি ক্যারেক্টারলেস বেয়াদব ছেলেটাকে কিছুতেই বিয়ে করব না। তাই বিছানার উপর চেয়ার উঠিয়ে অনেক কষ্ট করে ওড়নাটা বেঁধেছি। কি মনে করছি কি আমাকে? আমি কি হাতের পুতুল, যার যখন আমাকে ভালো লাগবে তখন সোজা বিয়ে করতে চলে আসবে, আর যখন আমাকে ভালো লাগবে না তখন দুশ্চরিত্রের নাম দিতেও তার মন কাঁপবে না? মরে যাব, তবু এইরকম ছেলেকে আমি বিয়ে করব না। আপু আম্মু যখন আমার কথা শুনলো না, তাই নিজেকে শেষ করে দেব। আজকে আমার বিয়ে, তাও আবার ওই নিশান্তার সাথে। এভাবে বলা নেই কওয়া নেই হুট করে বিয়ে দিয়ে দেবে। আজ আমার বিয়ে, অথচ আমি কিছুই জানি না। আমার তো নিজের ইচ্ছা বলে কিছু আছে। সবারই তো আপন আপন ইচ্ছে প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এখানে আমার বিয়ে বলে কথা। একটাবারও আমাকে এই বিষয়ে জানানোর প্রয়োজনটুকু বোধ করলো না কেউ। আমি কিছুতেই নিশানের মতো ছেলেকে বিয়ে করব না,
যে ছেলে মেয়েদের সম্মান দিতে পারে না, তাকে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারার মতো কোনো শখ বা মন মানসিকতা অন্তত আমার নেই। আজকে কলেজ থেকে ফেরার পর থেকেই আম্মু আব্বু অস্বাভাবিক আচরণ করছিল। আমি সব চোখে চোখে রেখেছিলাম, কিন্তু সন্ধ্যার দিকে হুট করে 10-12 জন মেয়ে আমার রুমে এসে আগন্তুকের মতো আমাকে বেনারসি পরিয়ে দিল আর পুতুলের মতো সাজাতে লাগলো। তারপর তারা নিজেদের মতো করেই চলে গেল, আর আমি অবাক চোখে তাদের যাবার দিকে তাকিয়ে রইলাম। মাথার মধ্যে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, চোখ থেকে কয়েক ফোঁটা জল বেয়ে ফ্লোরে পড়ল। আব্বু আম্মু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিল। বিছানায় চুপটি করে বসে আছি আমি। কিছুক্ষণ পরে আব্বু আম্মু আমার রুমে প্রবেশ করলো। তারা এসে আমার পাশে বসলো। আমি জানি তোর মনে এখন কি চলছে, কিন্তু আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমার পুরো বিশ্বাস আছে যে তুইও একদিন আমার সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলবি, আর তোরা নিশানের উপর আমার বিশ্বাস আছে যে তোরা সবকিছু গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবি। মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল আব্বু। আমি নিশানের সাথে আমার নামটা শুনে চমকে উঠলাম। তার মানে আমার সাথে হুট করে নিশানের বিয়ে হচ্ছে? এটা শুনে মাথাটা বন বন করে ঘুরে উঠল। তবুও চুপ করে রইলাম। মাথার মধ্যে শুধু নিশানের অপমান করার মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। প্রায় 10 মিনিট পর আব্বু আম্মু আমার রুম থেকে চলে গেল। ঠিক তখনই আমি ভেবে নিলাম আমি মরে যাব, তবু আমি নিশানকে কিছুতেই বিয়ে করব না। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চেয়ারটা বিছানার উপরে রেখে ফ্যানের সাথে ওড়নাটা বেঁধে নিলাম। পরে এগুলো তো আপনারা জানেন। তারপর নিজের গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম। চেয়ারটা সরিয়ে নিজেকে শেষ করে দেব এমন সময় কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা দিচ্ছে যে দরজাটা ভাঙার উপক্রম। আর ঠিক তাই হলো। মুহূর্তের মধ্যে রুমের দরজাটা ভেঙে গেল। সামনে থেকে নিশান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আর ঠিক তার পিছনেই মামা মামি। আমার আব্বু আম্মু চলে গেল। আমার জোরে জোরে কান্না করছে। নিশান আমার গলা থেকে এক ঝটকায় ওড়নাটা ফেলে দিল। আমি তবুও নাছরবান্দার মতো ছুটাছুটি করতে লাগলাম। ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়ুন, আমি নিজেকে শেষ করে দিব। ক্রমাগত আমার পাগলামি বাড়তে থাকলো। তাই নিশান কোনো উপায় না পেয়ে সবার সামনেই আমাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। আমি তার বুকে অসংখ্য কিল ঘুষি মারতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর আমি ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে গেলাম, আর নিশান আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি বিয়ের স্টেজে বসে আছি, আর আমার পাশে বসে আছে নিশান। কাজী সাহেব নিজের মতন করে বিয়ে পড়াচ্ছেন, আর আমি শুধু পাথরের মতন বসে আছি, কারণ আমার বাবা আমাকে তার মাথা ছুঁয়ে দিব্যি দিয়েছেন যদি আমি নিশানকে বিয়ে না করি তাহলে আমি এই মুহূর্তে তার মরামুখ দেখব। নিজের আব্বুর মৃত্যুর কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসলাম। আমি কাজী সাহেবের কথায় বাস্তবে ফিরলাম। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, কবুল কবুল কবুল। আমার পরে নিশানও 3 বার কবুল বলল। নিশানের ইচ্ছা করছে আমাকে সবার সামনে কোলে তুলে ঘুরতে, কারণ আজ সে আমাকে একদম নিজের করে পেয়েছে। নিশান আমার দিকে তাকে মুচকে হাসলো। বিদায়ের সময় নিজের রুমের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। চোখ দিয়ে পানি যেন বাঁধ ভেঙে পড়তে চাইছে, তবুও আমি কাঁদতে পারছি না। মনের এক কোণে হয়তো গভীর অভিমান আর অভিযোগেরা বাসা বেঁধেছে। যাওয়ার সময় পুরো বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর সোজা গাড়িতে উঠে বসলাম। আমার এরকম ব্যবহারে আব্বু আম্মু প্রচন্ড আঘাত পেয়েছে, তবু আমি একটিবারও তাদের দিকে তাকালাম না। গাড়ি চলতে থাকলো নিজের গতিতে। ঠিক আমার জীবনের গাড়িটা আজ তার অজানা উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। জানি না আমি এই রাস্তায় কতটা সফল হতে পারি। বর্তমানে বাসর ঘরে বসে আছি, তবে অন্য 10 জনের মতো করে লজ্জা পেয়ে মাথায় এক হাত ঘোমটা টেনে কাঙ্ক্ষিত মানুষটার জন্য অপেক্ষা করে নয়।
বরং একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। শরীরের নতুন বউয়ের যেগুলো পড়ার কথা সব কিছুর বিপরীত পড়ে আছি। প্রায় 1 ঘন্টা পর রুমের দরজা খোলার শব্দ শুনে ঠিক সেইভাবে শুয়ে রইলাম। নিশান হয়তো আগে থেকে ভেবে রেখেছিল এসব কিছু হতে পারে, তাই আমাকে এভাবে দেখে কোনো রকম রিয়াক্ট না করে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার অন্য ফাঁকা পাশটাতে শুতে এলো। একবার আমার দিকে তাকিয়ে বিছানায় শুতে যাবে এমন সময় আমি তার বালিশটা ফ্লোরে ফেলে দিয়ে বলতে লাগলাম, আজ থেকে আপনার জায়গা মাটিতে, আর আপনি কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ আপনার মতো নীচ আর ছোট মনের মানুষকে আমি কিছুতেই নিজের স্বামী হিসাবে মানব না। চিৎকার দিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে নিশান বালিশটা বিছানা থেকে উঠিয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমার তার উপর মায়া হলেও আমি এসব কথা তাকে বলে রুমের লাইটটা নিভে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। নিশান রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে নিল। সকাল 8টায় আমার ঘুম ভেঙে গেছে, তাই বিছানা থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখলাম নিশান এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে আমার গায়ে আগুন জ্বলে উঠলো। ব্যাটা ঘন্টা, আমার রাতে ঘুম ভেঙে দিয়ে নিজে ঘুমাচ্ছিস? তোকে ভালোভাবে ঘুমাতে দিচ্ছি বলে ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে তার গায়ে ঢেলে দিলাম। বেচারা হয়তো এমন কিছু কখনো আশাই করেনি, তাই 1 লাফে সোফা থেকে উঠে বসলো। আমি তার এরকম ব্যবহার দেখে খিলখিলিয়ে হাসতে লাগলাম। তারপর সেখান থেকে চলে গেলাম। আর নিশান অবাক চোখে আমার দিকে চেয়ে সবকিছু বোঝার চেষ্টা করতে লাগলো। এইভাবেই দিন কাটতে লাগলো। যত দিন যেতে লাগলো আমার অত্যাচার আরো বাড়তে লাগলো। এই যে যেমন খাবারে বেশি ঝাল দেওয়া, তার সাবান নেওয়ার সময় পানি বন্ধ করে দেওয়া, কিন্তু তবু সে আমাকে একটা গালিও দেয়নি। দিন শেষে রাতে যখন ঘুমের ভান করে শুয়ে থাকতাম তখন সে কাছে এসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে চলে যেত। কোনো দিন আমার ওপর নিজের অধিকার চাপাতে আসেনি। ধীরে ধীরে তার এসব ভালো লাগতে লাগলো। একসময় বুঝতে পারলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাই আজ তাকে নিজের করে নেব বলে তার থেকে লুকিয়ে সারাটা রুম সেই প্রথম রাতের মতো করে সাজিয়েছি। লাল টুকটুকে শাড়ি পরেছি, অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছি। রাত 10টায় নিশান রুমে ঢুকলো। সারাটা রুম অন্ধকার দেখে দ্রুত রুমের লাইট চালিয়ে যা দেখলো তাতে তার হার্টবিট 100 গুণ বেড়ে গেল। তার সামনে আমি আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে আছি। আজ থেকে আমি নিজেকে আপনার ছন্দে সাজতে চাই, আপনি কি আমাকে কাছে টেনে নেবেন? নিশান আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে তার 2 হাত দিয়ে আমার কান আলতো করে ধরে বলতে লাগলো, তুই আমার এমন একটা নেশা যেটা থেকে আমাকে কেউ সারা জীবনেও ছাড়াতে পারবে না। ভালোবাসি তোকে, তাই তো আমার সবসময় এটাই মনে হয়, ভালোবাসার নেশা তুই। বলে নিশান আমাকে জড়িয়ে নিল। তারপর দুজনে ভালোবাসার গভীরে হারিয়ে গেলাম।